শারদীয় শুভেচ্ছা জানাই। এই বারোয়ারির আমাদের স্বর্গত যারা বড়রা ছিলেন, অভিভাবকরা ছিলেন, এখন যারা বয়স্করা আছেন, সবাইকে আমার প্রণাম জানিয়ে আমি দু চারটে কথা বলতে চাই। ওরা আমাকে রিকোয়েস্ট করেছিল কিছু বলার জন্য, তাই বললাম যে কী নিয়ে বলা যায়। তা মনে হলো যে আমরা তো এই জীবনে আমাদের যা বাঁচা, বেড়ে ওঠা, সুস্থ থাকা, জীবন ধারণ করা, জীবিকা অর্জন করা, এই সমস্ত করার পরে একটা সময় আসে যখন ফিরিয়ে দিতে হয়, সমাজকে কিছু দিতে হয়। এবং সেই সমাজে সবথেকে বড়, যেটা আমার আগের বক্তা আলোচনা করছিলেন, যে ছোটরা পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া, সেই পরিবেশ তৈরি করে যাওয়া যাতে তারা এগিয়ে যেতে পারে। এটাই মানব জীবনের নিয়ম। যারা পুনর্জন্মে বিশ্বাস করেন তারা বলেন যে আত্মা চলে যায়, আবার ফিরে আসবে, এভাবেই চলতে থাকবে। যারা সেটা বিশ্বাস করেন না তাদের জন্য তো আরও বড় কর্তব্য, কেন কি একটাই জীবন, একটাই সুযোগ, আর ফিরে আসবে না কোনো দিন। তাই একটা সময় বাদে কোথায় ভাবা উচিত, কিছু করা উচিত। আজকে এই প্রসঙ্গটা উত্থাপন করার একটাই কারণ, যে বেশ কিছুদিন দেখেছি যে আমরা যদি ইতিহাস পড়ি তাহলে দেখব যে মানুষ বিভিন্ন জায়গায় সমাজ তৈরি করেছিল। মানে কি, মানুষ সমাজবদ্ধ জীব। সেই সমাজ তৈরি করেছিল জীবিকার সন্ধানে। যেখানে জীবিকার সুবিধা হয়েছে সেখানে সমাজটা তার জায়গাগুলো, বাসস্থানগুলো সরে সরে গেছে। কিন্তু এখন এমন এক দিন এসছে যখন মাঝে মাঝে শুনি অনেকে চলে যায় গ্রাম ছেড়ে শহরে। বলে কেন? ছেলেকে মানুষ করতে হবে। এটা আমার কাছে অদ্ভুত লাগে, সত্যি তাই। ছেলে মেয়েকে মানুষ করতে গেলেই কি গ্রাম থেকে চলে যেতে হয়? সেটাই বা কেন হয়? আমাদের ছোটোবেলাতে এরকম ছিল না। আমাদের বাবা মারা তো সেই পরিবেশ দিয়েছে যাতে অন্তত আমরা কিছুটা জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছি। তাহলে আজকে কেন এই পরিস্থিতি তৈরি হচ্ছে? এটা একটা ভয়ঙ্কর প্রশ্নের ব্যাপার। সেই প্রশ্ন থেকে এই আলোচনার করার চিন্তা। তাহলে আমরা যদি ছোটরা যে তাদেরকে বড় করতে চাই, তাদের সামনের জীবনটা সুন্দর করতে চাই, তাহলে কি লাগে? প্রথম কথা লাগে হচ্ছে গুরু। আজকে সকালবেলায় উঠেই শুনছিলাম আমাদের ব্রাহ্মণ মশাই বলছিলেন, গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপাদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরস্যন্দ জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। স্থাবরং জঙ্গলং ব্যাপ্তং যেন কৃৎস্রং চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। তবে গীতি গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর গুরুই সব। গুরুকে যে অখণ্ড মণ্ডলাকার এই যে চারিদিকে ব্যাপ্ত হয়ে রয়েছে, চারিদিকটা সারা পৃথিবী, তাকে যে চেনাই সেই গুরু। সেই অর্থে বাবা মা সব থেকে বড় গুরু। গুরুকে অজ্ঞান তিমিরাশুদ্ধ, মানে এমন একটা অন্ধকার, তিমির অন্ধকার যেখানে পুরোটাই অজ্ঞান, সেখান থেকে জ্ঞানের চোখ যে মেলে দেয়, সেই হচ্ছে গুরু। স্থাবরে জঙ্গলে সমস্ত জায়গাকে যে চেনায় সেই হচ্ছে গুরু, ইত্যাদি ইত্যাদি। তাহলে গুরু লাগে ছোট থেকে বড় হতে গেলে। আমি মনে করি সব থেকে বড় গুরু বাবা মা। প্রত্যেকটা বাবা মা যারা এখানে উপস্থিত আছেন তারা যে কোনো কাজ করতে পারেন। তাদের সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি যাই হোক, তাদের সন্তানের কাছে সব থেকে বড় গুরু হচ্ছেন তারা। তাদের শিক্ষা সারা জীবন তার সন্তানের মধ্যে থেকে যাবে এবং সেই শিক্ষা থেকেই সেই সন্তান সব থেকে বড় হবে। যে কারণে রামকৃষ্ণ মিশনের এখন আমাদের যিনি ভাইস চ্যান্সেলর মহারাজ আছেন, উনি বারবার বলতেন
যে 14, 15, 16 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের নিজের জায়গা, নিজের বাবা মা ছেড়ে থাকা উচিত না। তার নিজেকে জানা উচিত, তার শিকড়টা জানা উচিত, তার পরিবারকে জানা উচিত। সেখান থেকেই সব থেকে বড় শিক্ষা হয়। এবং অনেকে তো কেউ ভাবতে পারেন আমি কি করবো, আমি তো মাঠে কাজ করি। আরে আপনি মাঠে কাজ করলে আপনার একটা জীবন দর্শন আছে, আপনি জীবন দেখেছেন, আপনার মতো করে সব পথে জীবন কাটিয়েছেন, সেটাই আপনার সন্তানের মধ্যে দিয়ে হবে। একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি, আমার স্বর্গত বাবা, এখন তো বাবা মা সব শিক্ষা সবসময় দিয়েছেন। যখন মাধ্যমিক পাস করলাম, বাবা বললো ভালো কোথায় ভর্তি হবি, এবার যে বেলুর টেলুর এইসব জায়গায় ইচ্ছা আছে, রামকৃষ্ণ মিশনে। বলে আর কারোর ইচ্ছা আছে? আমার একটা বন্ধু আছে, এসে যাবে, তো তাহলে দুজনে চলে যা। কোথায় যাবো? ভাই জেঠুর বাড়ি আছে উত্তরপাড়া, ওখানে চলে যাবি, দিয়ে এই হচ্ছে টাকা, এরমভাবে অ্যাড্রেস, জেঠুর বাড়ি ফোন নাম্বার, চলে যাবি। এখান থেকে কৃষ্ণনগর যেতে হবে, এখান থেকে ট্রেন ধরবি, এরমভাবে পাবি, দমদমে নামবি, নেমে তো এভাবে পৌঁছবি। তা আমি আর তন্ময় বলে আমার উত্তরপাড়া একটা বন্ধু, সে এক মাস্টারমশাই, ভালো মাস্টারমশাই। তা আমরা গেলাম, দমদমে নেমেছি, সব লোকেরা অবাক হয়ে গেছে, 14, 15 বছরে দুটো ছেলে ঘুরে বেড়াচ্ছে, বাকি হারিয়ে গেছি কিনা। তো কোনোরকম আমরা ঠিক পৌঁছে গেলাম, ভর্তি হলাম। কিন্তু যেটা হলো কি, বাবার সেই শিক্ষা ওই যে ছোট্টবেলাতে আমাকে স্বাধীন করে দিল। আমি কোথাও যেতে ভয় পাই না। তারপর থেকে যেদিন আমার মনে হলো আমি চাকরি করবো না, ইংল্যান্ডে যাবো, আমি একাই পরীক্ষা ডিসিশন নিয়ে সমস্ত কিছু করে, কিছু টাকা পয়সা নিয়ে একটা অ্যাড্রেস নিয়ে ইংল্যান্ড চলে গেলাম। ওই শিক্ষাটা বাবা তখন এমন দিয়ে দিয়েছিল যে একটা 15 বছরের ছেলেকে ছেড়ে দিল। এখন দেখি আমার অনেক ডাক্তারি পোস্ট গ্রাজুয়েট করে, MD MS করে, তারা সব আসে, বাবা মারা ধরে নিয়ে আসে। সেটাকে শিক্ষা বলে না। শিক্ষা হচ্ছে ছেলে মেয়েকে স্বাধীন করা। সেটা করতে গেলে তাকে ছাড়তে হয়, ছাড়ার সময়টা জানতে হয়। তো সেই জন্য আমি প্রত্যেক বাবা মার কাছে অনুরোধ করব, যেখানেই পড়ান, যেখানেই যান, বাবা মার চেয়ে বড় শিক্ষা কোনোদিন সন্তানকে কেউ দিতে পারবে না। তারপরে গুরু, সেই গুরুর কোনো শেষ নেই। সব থেকে হচ্ছে শিক্ষকরা। আমার শিক্ষকদের শতকোটি প্রণাম জানিয়ে বলি, শিক্ষক সমাজই পারে সমাজের পরবর্তী প্রজন্মকে গড়ে তুলতে। তার জন্য দরকার শিক্ষক সমাজের প্রতি। আজকাল মাঝে মাঝে একটা কথা শুনে খুব খারাপ লাগে, বলে মাস্টারমশাইরা থাকে না, এখানে করে না। এটা হতে পারে না। আপনারা যদি বলেন শিক্ষকরা শিক্ষকতা করে না, ডাক্তাররা ডাক্তারি করে না, পুলিশগিরি করে না, সরকারি কর্মচারীরা কাজ করে না, তাহলে আমি আপনি সবাই খারাপ, দুনিয়া খারাপ, পৃথিবী খারাপ। এখনও ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সেই জায়গায় যায়নি। এখনও রাস্তাঘাটে পথে ঘাটে ক্রাইম হয় না, অ্যান্টি সোশ্যাল খুঁজতে হয়। তার মানে জেনারেলি সবাই ভালো। কিন্তু উল্টোটা ভাবুন, আপনার সমাজ যদি একটা পার্টিকুলার গোষ্ঠীকে বলি যে আপনারা খারাপ, আপনি খারাপ, কিচ্ছু করেন না, আমি মেনে নিচ্ছি কোনোদিনই 10টা লোক সমান হবে না, হাতের 5টা আঙুল সমান নয়। কিন্তু যারা ভালো, তাদের মোটিভেশন চলে যায়, মন খারাপ হয়ে যায়, কাজ করতে পারে না, ভালো করে শিক্ষা দিতে পারে না। একটা সময় মনে হবে সবাই যদি খারাপই বলবে, তাহলে আমি কেন হবো? সেই জন্য বলছি, সন্তানদের জন্য চাইলে, ভবিষ্যৎ জীবনের জন্য চাইলে সব থেকে বেশি দরকার আমাদের শিক্ষকদের সম্মান সমাজে ভয়ঙ্করভাবে ফিরিয়ে আনা দরকার। এটা আগেও আমরা দেখেছি, যেটা বরাবর ছিল সেটা থাকা দরকার। এবং সেই শিক্ষকদের সমাজের কোনো শেষ নেই। আমি এই কথাগুলো বলছি। আর একটা আমি ছোট্ট করে আমার একটা পার্সোনাল কথা বলি। আমি তখন মাধ্যমিক পাস করেছি। শিবপুর হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন, হেড মাস্টারমশাই, আমার বাবার মাস্টারমশাই, শ্রদ্ধেয় স্বর্গত বীরেন্দ্রনাথ বাবু, বীরেন বিশ্বাস। উনি আমার বাবাকে একটা চিঠি লিখলেন, ছোট্ট চিঠি। সেই চিঠিটা এখনও আমার কাছে আছে এবং আমার জীবনে অন্তত চিঠিটা আমি কিছু না হলেও 1000 বার পড়েছি। ছোট চিঠি। কি লিখলেন? যে প্রত্যেক মানুষের মধ্যে একটা অন্তর্নিহিত শক্তি থাকে। আত্মার সেই শক্তিকে যদি সঠিক পথে পরিচালিত করা যায় এবং যদি সাধনা থাকে, তাহলে প্রত্যেকটা মানুষ হবে, সন্তান মানুষ হয়, বড় হয়। এই যে আজকে অনেক বাচ্চারা বসে রয়েছে, কালকে 50 জন বাচ্চা পার্টিসিপেট করলো। তার মানে আমাদের ছোটোবেলাটা যেমন ছিল, ওদেরও ছোটোবেলাটা একই রকম। ওরাও প্রচণ্ড রকম আমাদের চেয়ে বেশি অ্যাডভান্স। কেন কি? এটা বিজ্ঞানের নিয়ম। যত মানব সভ্যতা এগোবে, পরের প্রজন্মের ব্রেনটা আরও বেশি শার্প হবে, আরও বেশি তাড়াতাড়ি ধরে নেবে। এটা সায়েন্স। সুতরাং ওরা আরও ভালো।
ওদের প্রত্যেকের মধ্যে এমন একটা শক্তি আছে যে শক্তিটাকে জাগিয়ে দিতে হবে, আর তার সাধনা দরকার। সাধনা কি? আমি তো ক্ষুদ্র মানুষ, 79 আমি ক্লাস 1-এ ঢুকেছিলাম। ডাক্তার হওয়ার পরে স্বপ্ন ছিল ডাবল FRCP করবো। সেটা কবে কমপ্লিট করলাম? FRCP লন্ডনটা আমি এই বছর পেয়েছি, 2021-এ, 2020-তে আমি FRCP গ্লাসগো পেয়েছি। আমার কতদিন সময় লাগলো? 43 বছর লাগলো আমার পুরো ডিগ্রিটা কমপ্লিট করতে। শিক্ষা একটা বড় জিনিস, এ বহুদিন ধরে চলতেই থাকে। 5 বছর 7 বছরের ছেলেকে মেয়েকে কোথাও একটা নিয়ে গিয়ে দারুণ কিছু করে দেবে, এটা হতে পারে না। আর একটা কথাকে আমি আজও মনে করি, এটা আমি হলফ করে বলছি, যে সরকারি স্কুলের মাস্টারমশাইরা এখনো সব থেকে ভালো। কেন কি? যারা সেরা ছাত্র তারা সরকারি স্কুলে এই মাস্টারিটা করে, শিক্ষকতাটা করে। তাহলে সমস্যাটা কোথায়? আমরা কলকাতাতে বিভিন্ন প্রাইভেট স্কুলে বাচ্চাদের দিয়ে দেখি, তারা কারা? তারা সরকারি স্কুলে চাকরি পায়নি, তারাও ভালো। কিন্তু এখানে কেন চলে যাচ্ছে? কেন কি? ইংরেজি শিখতে হবে, এটাই মেন সমস্যা। আমার ছেলে ইংরেজি শিখবে না, ফটাফট ইংরেজি বলবে না। ইংরেজি শিখলে সব হয়ে যায়, আর ইংরেজি শেখা যায় না। কি লাগে? আমার জীবন অভিজ্ঞতা বলছি, আমি বহু মাস্টারমশাইয়ের কাছে তো আমি আজীবন কৃতজ্ঞ, কিন্তু আমি কোনোদিন যা ঋণ ভুলতে পারবো না সেটা হচ্ছে এই স্কুলেরই মাস্টারমশাই ছিলেন শম্ভুনাথ, আমারই সদ্য মাস্টারমশাই। তার শেখানো ইংরেজি দিয়েই, তার শেখানো গ্রামার, তার শেখানো ইংরেজির ওপরে ভরসা করেই কিন্তু আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, যেটা ব্রিটিশ কাউন্সিল নেয়, সেটাতে 75% মার্কস পেয়ে আমি গেছি ইংল্যান্ডে। আমাকে বাইরে কোথাও যেতে হয়নি, একটা 15 দিনের কোর্স করতে হয়েছিল। কিন্তু কি করে শেখা যায়? এখানে মাস্টারমশাইরা আছেন, ওরা আমার চেয়ে ভালো বলবেন। ইংরাজি, বাংলা, সংস্কৃত সব ভাষা শিখতে গেলে যে কোনো একটা ভাষা ভালো করে জানতে হয়। আমরা লাকি ছিলাম, আমরা যখন ছোটোবেলায় ছিলাম তখন আমাদের অনেক বইপত্র পেয়েছি। একটা উত্তরপাড়াতে একটা রামকৃষ্ণ পাঠাগারের একটা বই ছিল, যেখানে পেতাম বই নিয়ে আসতাম। মাধ্যমিক পর্যন্ত সরস সমগ্র আমি শেষ করে ফেলেছিলাম, সমস্ত মঙ্কিম সমগ্র থেকে শুরু করে প্রত্যেকটা বই আমার সেই সময় পুরোনো দিনের বই পড়া ছিল। হায়ার সেকেন্ডারির দিকে আধুনিক সাহিত্য পড়তে শুরু করি। তার পরবর্তী ক্ষেত্রে আমি ডাক্তারি পড়া পড়তে এখন একটু সময় পাই না, কিন্তু সাহিত্য পড়া আমার বরাবরের অভ্যেস। বাংলা সাহিত্য, বাংলা আমার কথা হচ্ছে, আমি যদি বাংলা পারি, আমি যদি গ্রামার পারি ইংলিশের, তাহলে ইংলিশ কেন পারবো না? আর ইংলিশ গ্রামার পড়ানোর লোক চাঁদে ঘাটে নেই, গ্রামে নেই, এটা হতে পারে না। থাকবে যারা খুব ভালো পড়ান, যারা খুব ভালো মাস্টারমশাই। হতে পারে তিনি হয়তো ওই পার্টিকুলার জায়গা নেই, অন্য জায়গায় আছেন, হতে পারে উনি সেকেন্ডারিতে নেই, প্রাইমারিতে আছেন, বা নেই, সিস্টেমেই নেই, কিন্তু আছেন। এ থাকতেই হবে। আর কি লাগে? একটা ভাষা শিখতে গেলে লাগে রিডিং। আমি বারবার বলবো, যদি সম্ভব হয় 2-4টে পেপার বিভিন্ন ক্লাবে রেখে দিন, বাচ্চাদেরকে এনকারেজ করুন প্রত্যেক দিন বিকেলবেলায় একটু 1 ঘন্টা নিউজ পেপার পড়তে। আমার বাড়িতে খবরের কাগজ আসতো না, আমি ওইখানে মাচায় বসে পড়তাম, ওই বড় জেঠুর কাছে থাকতাম। প্রত্যেক দিন একটা করে, কেউ স্টেটসম্যান পড়ুন, লিসনিং কম্প্রিহেনশন তৈরি হয়ে যায়, কম্প্রিহেনশন তৈরি হয়, রিডিং তৈরি হয়। আর কি লাগে? শুনতে লাগে। আজকাল বাচ্চারা এত অ্যাডভান্স, ওদের এত মোবাইল আছে সব কিছু আছে। ওদেরকে ভালো দরকার হলে সত্যি এই মোবাইল, ওরা এত যেমন অ্যাডভান্স, ফেসবুক, মোবাইল এগুলো খুব ভালো, কিন্তু এগুলো জানেন তো কাদার মতো, হাঁসের মতো ওদের থাকতে শেখাতে হবে, যে কোথা থেকে শুধু জলটা নেবে, কাদাটা ফেলে দেবে। যদি সত্যিটা নেওয়া যায়, এক অসাধারণ জিনিস। সারা পৃথিবীর ভালো সিনেমা, ভালো ইংরেজি গান, ভালো ইংরেজি পোয়েম, সব কিছু অ্যাভেলেবল। গান শুনুক, ইংরেজি গান শুনুক, কান তৈরি হয়ে যাবে। লিসনিং লাগে, রিডিং লাগে, কম্প্রিহেনশন লাগে, আর স্পিকিং সাহস লাগে। এই যে আমি বলছি, এই বলাটা কোত্থেকে তৈরি হয়েছে? এই যুব সংস্থাকে আমি বহুবার ছোটোবেলায় বলেছি, এই উত্তমরা বলছিল। আমার এখনও মনে আছে স্কুলে কত জায়গায় ছোট্টবেলা থেকে, সে প্রসঙ্গে আমি পরে আসছি। এই বলতেই ভুল ইংরেজি বলবো, 10 বার বলবো, তাতেই হয়ে যায়। কেন বলছি? ইংলিশ মিডিয়াম স্কুলে যাতে শেখায়, ইংরেজি বলতে শেখায়। বলা বেশিক্ষণ লোকে শোনে না। বলতে গেলে কন্টেন্ট লাগে, থট প্রসেস লাগে, সেইটা তৈরি করতে গেলে পড়াশুনো লাগে। সেটা 4টে ইংরেজি শিখলে হয় না।
আমরা জানি আমাদের প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখার্জি ভয়ঙ্কর বড় ডিপ্লোম্যাট ছিলেন, উনি চিরকাল বাংলা অ্যাকসেন্টে ইংরেজি বলে গেছেন, কোথাও অসুবিধা হয়েছে? আমি ভুরি ভুরি উদাহরণ বিভিন্ন মনীষী থেকে শুরু করে। দরকার হচ্ছে সাহস, আর সেটা তৈরি হয় বিভিন্ন সুযোগ, এইটাই বাচ্চাদেরকে দিতে হবে সুযোগ। সেই প্রসঙ্গটা আমি পরে আসছি। মাস্টারমশাইদের ব্যাপারে আমি আরেকটা কথা বলতে, যে আমার জীবনে একজন মাস্টারমশাই খুব ভালো, আরেকজন খুব একটা ব্রেক নিয়ে এসেছিলেন, সেটা উনি এখন এখানে থাকেন না, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ বাবু। উনি যখন আসলেন আমার বন্ধুবান্ধবরা জানে, এসেই শুরু করলেন পিকনিক করো, ওখানে যেতে হবে, এখানে যেতে হবে, চলো তেহট্টে, চলো ডিবেট করতে, অমুক জায়গায় চলো এক্সটেম্পোর করতে, আকাশবাণীতে কুইজ করতে হবে, আর আমরা সব চলে গেলাম। বাইরের জগৎটা না উনি আমাদেরকে ছোটোবেলায় খুলে দিলেন। এটা ভয়ঙ্কর দরকার। বাইরে গিয়ে ছোটাছুটি করে আপনার এখানে দারুণ বড় বাড়ি, বাগান, সমস্ত কিছু রয়েছে, সেটা ছেড়ে গিয়ে একটা ছোট্ট দুকামরা ঘরের ভিতরে বসে রয়েছে। আপনি ভাবছেন আপনার ছেলে মেয়ে বিরাট মানুষ হয়ে যাবে, বলছি হবে না। আপনি কটা এক্সাম্পল দেখাতে পারবেন জানি না, আমি বেশি এক্সাম্পল দেখিনি। যারা জীবিকার সন্ধানে কোথাও গেছে, তাদের সাথে ফ্যামিলি গেছে, তাদের বাচ্চারা হয়ে থাকতে পারে, কিন্তু শুধু ছোট বাচ্চাকে পড়াতে গিয়ে যারা সব ছেড়ে চলে গেছে, তাদের বাচ্চারা বিরাট কিছু হয়নি। কেন কি রাস্তাটা ভুল, আমি মনে করি। তার বাচ্চাকে তৈরি করতে গেলে সেভাবে তৈরি করতে হবে। মাস্টারমশাইরা আছেন, এখানেই আছেন, খুঁজে বার করুন। আমি ভূগোল শিখেছি কার কাছে? হরিগোপাল বাবু, এখনও বেঁচে আছেন, একটু অসুস্থ, কি অসাধারণ ভূগোল পড়ান। আমি জানি না, মানে উনি রিটায়ার করার পরে ওনার কাছে কেউ পড়তে গেছে কিনা আপনাদের বাচ্চারা। অসাধারণ ভূগোল পড়ান, ওরকম মাস্টারমশাই কোথায় পাবেন? আপনি যে কোনো সায়েন্স বলুন, অঙ্কের টিচার গ্রামের গ্রামে অভাব হতেই পারে না। অঙ্ক যা করাতে পারবে না, অঙ্ক ভালো করাতে পারে না, এরকম টিচারের অভাব হতে পারে না। কেন কি গ্রামের টিচাররা বিভিন্ন স্কুলে যারা আছে যথেষ্ট ভালো অঙ্ক করতে পারেন, বা কেউ আছে, কেউ ইকোনমিক্সের, কেউ অঙ্কের বা স্ট্যাটিস্টিক্সের বিভিন্ন সাবজেক্টে কেউ আছেন যারা ভয়ঙ্কর ভালো অঙ্ক জানেন। তাহলে সমস্যাটা কোথায়? আমি এই পয়েন্টটাই তুলতে চাইছি। আমাদের এই ভঙ্গিটা, আমাদের অসুবিধাটা কী হচ্ছে, বা কেন হবে, কেন ভাবতে হচ্ছে? অসুবিধাটা হচ্ছে পরিবেশটা একটু চেঞ্জ হয়েছে। এই যে উত্তমদা বলছিল, আমরা ছোটোবেলায় দেখতাম কি, এই ক্লাবে রোজ প্রোগ্রাম হচ্ছে, এখানে প্রোগ্রাম, ওখানে প্রোগ্রাম, রবীন্দ্র জয়ন্তী, অমুক জয়ন্তী, তমুক জয়ন্তী, ডিবেট লেগে রয়েছে। আর কি ভয়ঙ্কর গেমস, খেলাধুলো, সব কিছু খেলতাম আমরা। ফুটবল থেকে শুরু করে, নুন ফুল থেকে শুরু করে, কাবাডি, হাডুডু, কিছু না। আমি খুব ভালো খেলতাম, তা বলছি না, ক্রিকেট সবই খেলতাম, কিন্তু খেলাটা ছাড়িনি, খেলতে যেতাম। ধরুন ফুটবল খেললে কি হয়? ফুটবল খেললে স্ট্যামিনা তৈরি হয়। জীবনে সাকসেসফুল হতে গেলে সব থেকে দরকার হচ্ছে কত আপনি পরিশ্রম করতে পারবেন, সিনসিয়ারিটি, কমিটমেন্ট, ডেডিকেশন, কত পরিশ্রম। এখন আমি প্রত্যেক দিন 7 দিনের মধ্যে প্রায় প্রতিদিনই আমি 13 থেকে 14 ঘন্টা পরিশ্রম করি। এটা ফুটবল দেয়। ফুটবল আর কি দেয়? অন্য গেমসও দেয়। ফুটবল আর কি দেয়? টিম মেম্বার করে। আমি এইটা পারি, ও ওটা পারে, ও আমার চেয়ে এটা ভালো পারে, আমি ওকে এগিয়ে দেবো, কেন কি আমাকে গোলটা করাতে হবে, জিততে হবে আমাদেরকে। টিম গেম সব জায়গায় বাচ্চাদের বলেছি, আপনাদের গার্জেনদের বলছি, রিসার্চে গেলে আপনার বাচ্চা যদি নাসায় যায় বা ভাবায় যায়, তাহলে আপনার বাচ্চা বসে ধ্যান দিয়ে পড়াশুনো করুক, আর কিচ্ছু করার দরকার নেই। কিন্তু পৃথিবীর যে কোনো জায়গায় গেলে যাই কাজ করুক, বাচ্চার দরকার হচ্ছে খুব ভালো টিম মেম্বার দরকার হওয়া। সে লিডারশিপ যেদিন দিতে পারবে, সে আরও বেশি সাকসেসফুল হবে। আর সেই টিম কনসেপ্টটা, আমি খেলবো, একজনকে পাস বাড়াবো, সে এগিয়ে যাবে, এভাবে আমার দলটা এগিয়ে যাবে, এটা তৈরি হয় ফুটবল খেললে। আর কি তৈরি হয়? অনেক কিছু তৈরি। আর কি তৈরি হয়? আজকে 2 বলে জিতলাম, হেভি আনন্দ। পরের দিন 3 বলে হেরে গেলাম, কষ্ট হলো, কিন্তু মনে হলো ঠিক আছে, পরের দিন 4 গোল মারবো। এই যে জীবন, মানে জীবন যুদ্ধ, জীবনে কোনো দিন সবসময় জেতা যায় না, মাঝে মাঝে হার হবে, পিছিয়ে যাওয়া হবে। এটা ফুটবল শেখায় যে আমি হারতে পারি, কিন্তু আজকের দিনের জন্য হারছি, কালকে খেলাটা আবার আছে, বা 7 দিন বাদে আছে, আবার খেলা হবে। সুতরাং সেইটা তৈরি করে হচ্ছে ফুটবল। আজকে শুনি অনেক গার্জেনরা বলে খেলে না, বলে খেলবে কোথাও, তো সময়ই পায় না খেলা। আমি জানি না, আমার মেয়েটা ক্লাস 7-এ পড়েছে, আমি কোনোদিন পড়তে বলিনি ওকে। আমার তো মানে উল্টো হওয়া উচিত। আমি ইংল্যান্ডে যখন গেছিলাম, গিয়ে দেখলাম একটা স্কুল আছে, আমি সেখানে তখন চাকরি পাইনি, বসে আছি, অ্যাপ্লিকেশন করি, পড়াশুনো করি।
তো দেখি স্কুলে বাচ্চারা আসে সারাদিন শুধু খেলে আর চলে যায়। আমি বলছি কী হলো, কিন্তু পড়াশোনা হয় কোথায়? বলো নাকি ওটাই নাকি পড়াশুনো। বাচ্চারা আনন্দ করবে, উল্টা হওয়া উচিত যে পড়বে কখন, পড়ার সময় কই, খেলবে তো। বাচ্চারা খেলবে না? আমি তো বললাম সত্যিকারের পড়াশুনো মানে 2-4 বছরের ব্যাপার নয়, 10 বছর, 20 বছর, 30 বছর, সারা জীবনের ব্যাপারকে সত্যিকারের পড়াশুনো বলে। আর যে জিনিয়াস হবার সে এমনি হবে। আর একটা কথা আপনাকে বলি, আপনাদেরকে শেয়ার করি, খেললে কি হয়, বন্ধুত্ব তৈরি হয়, ওই ফিলিংসটা তৈরি হয়। লাইফে এগুলো প্রচণ্ড দরকার। ফ্রেন্ডশিপ, আজকে বাচ্চাদের ফ্রেন্ডশিপ তৈরি হচ্ছে না, সবাই একা একা, বাবা মার সাথে ছাড়া কেউ নেই। আজকে যারা খবর রাখেন, সুন্দর পিচাই গুগলের ফার্স্ট সিইও, তার পরের লোকটা হচ্ছে তরুণ কোটাল, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তার সাথে আমার রেগুলার যোগাযোগ আছে। কেউ হয়তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, আবার বলাও আমার ছোটোবেলার একদম খেলার বন্ধু, প্রতিদিনের বন্ধু। আজকে যখন এই সময় বলা এরকম একটা হয়েছে, মুশকিলে পড়েছে, আমি কিন্তু সাথে সাথে এগিয়ে আসবো, কেন আমি বন্ধু। এবং এই বন্ধুত্ব চিরকালীন, সবার সাথে। এই বন্ধুত্বের মধ্যে কোনো ক্লাস আসবে না, কোনো কিচ্ছু আসবে না। তার কারণ আমরা সমাজবদ্ধ জীব। বন্ধুত্ব হচ্ছে সবথেকে জীবনে বড় জিনিস, এটা খেলা তৈরি করে। সেই জন্য আমি বলছি বাচ্চাদেরকে বড় করতে গেলে না ভীষণ দরকার হচ্ছে খেলা, গেমস। এই এনভায়রনমেন্টটা দরকার। মাঠ আছে, ছেলেরা আছে, খেলা নেই। খেলা বড়দের একটু ক্যারাম হচ্ছে আর হচ্ছে, আর কিছু দেখছি না। এই ক্লাবের যেসব ইয়াং ছেলেরা আছে, বিবেকানন্দ বলেছে যুবশক্তি যেখানে কাজ করে সেখানে আর কিচ্ছু লাগে না। এত এখানে যুবকরা রয়েছে, এত এখানে ইয়াং ছেলেরা রয়েছে, এরা যদি ঝাঁপিয়ে পড়ে 5 বছর পুরো চেঞ্জ হয়ে যাবে, সব একটা জেনারেশন তৈরি হয়ে যাবে, আমি কথা দিচ্ছি। কি হবে ক্যারাম খেলে রেখে, হয় সব সেটাও খেলা দরকার, কিন্তু এটা করলে না একটা জেনারেশন তৈরি হবে, যুবশক্তি সব পায়। এইটা তৈরি করা দরকার, খেলার পরিবেশ তৈরি করা দরকার। ধরুন কি কেন, তাতে করে জীবনে অনেক শেখা যায়। আমি এখন একটা ডিপার্টমেন্টের হেড, প্র্যাকটিস শেখা যায়। যখন নুন ফুন খেলতাম, বলা তখন ঠিক মাঝখান দিয়ে বেরিয়ে চলে যেত। একজন দুজন ছিল যারা টুক করে কেটে বেরিয়ে যেত, আমি দৌড়তে পারতাম না, আমি পিছনে দাঁড়িয়ে থাকতাম, কখন কি ওরা যাবে, গিয়ে কেটে ফেটে বেরিয়েছে, ওর জায়গাটা যাবে, ফাঁকা হবে, তখন আমি যে বেরোবো। এইটা তৈরি হয় যে এই কাজটা ভালো পারে, এইটা দারুণ, এই কনসেপ্ট। আমি সব কিছু, কেউ পারে না। কেউ যদি ভাবে আমি বিরাট কিছু, আমার ডাক্তারিতেও এটা নেই। আমি ডাক্তারি করতে গেলে পিজি হসপিটালে একটা বিরাট টিম কাজ করে। আমার টিম ছাড়া কি, সেখানে নার্সিং স্টাফ আছে, গ্রুপ ডি স্টাফ আছে, টেকনিশিয়ান আছে, থেরাপিস্ট আছে, সব আছে। সবাই ভালো কাজ করলে, বেস্ট লোকটা বেস্ট কাজ করলে, তাহলে আমার কাজটা ভালো হবে। সেটাই ডাক্তারি, সেটা সবাইকেই লাগে। সেই জন্য বলছি, সরি বেশি টাইম নেবো না, যে খেলার পরিবেশ তৈরি করা ভীষণ দরকার। এটা আমাদের মনে হয় সময়ের দাবি। আর একটা কী দরকার ভীষণভাবে, এই যে কালকে হলো ড্রয়িং কম্পিটিশন, বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ার্কস, সেটা ড্রয়িং হোক, গান হোক, বাচ্চারা রেডি, ওদের সেই পরিবেশ দিতে হবে। আমি বলে দিচ্ছি, শুধু পড়ে কেউ বড় হয় না, ডিগ্রি হয়। বড় হতে গেলে, নাম করতে গেলে তার ক্রিয়েটিভিটি দরকার, তার লিডারশিপ কোয়ালিটি দরকার, তার ডিটারমিনেশন দরকার, তার মধ্যে সেই একটা মেন্টাল স্ট্রেংথ দরকার, আত্মবিশ্বাস দরকার। এগুলো কোনোটা শুধু বসে বসে বই পড়ে হয় না, আর কোনোটা 4টে কথা শেখানো, বুলি দিয়ে লিখে দিয়ে নাম্বার পাওয়া যায়। আমার বাচ্চার 5টা নাম্বার কম পেলে আমি কিচ্ছু মনে করি না। ও 5টা নাম্বারে কোনো ভ্যালুই নেই। আমি যে জীবনে অঙ্ক শিখেছিলাম ছোটোবেলা, আমার কোনো ভ্যালু আছে? আমাকে 100 করতাম, কী হয় তাই দিয়ে আমার? কিন্তু যেটা আমার কাজে লাগে সেটা হচ্ছে ক্লাস 9-এ যখন আমি 25,000 লোকের সামনে আমি একটা বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলাম ছাত্রদের তরফ থেকে, সেটা আমার সারা জীবন সব সময় কাজে লাগে। যখন আমি কলেজে পড়েছি তখন আমি কলেজের সেক্রেটারি, যখন আমি যেখানে গেছি সেখানে আমি প্রমিনেন্ট একটা জায়গায় চলে যাই। কেন কি, এটা আমার নেচার, ওটা তৈরি হয়ে গেছে। এই চাঁদের ঘাটে এই পাড়া থেকেই তৈরি হয়েছে, সেটা কিন্তু পরে তৈরি হয়নি, এটা পরে তৈরি করা যায় না। আমরা এরকম অজস্র উদাহরণ দেখেছি, যারা এই যে উত্তম দা কী ভালো নাটক করতো, রঞ্জিত দা কী ভালো, যে প্রবঞ্জন দা, প্রত্যেকে ভালো করছে, আজও তারাই বলছে। যারা ভালো, কেন নাটক করা দরকার? নাটক করলে কি হয়? যারা নাটক করে আরও বেশি রিসার্চ করে, তারা অনেক বেশি জানে। আমি একটা ছোট্ট জিনিস জানি,
যদি ছোটরা নাটক করে কী হয়, তারা একটা ছোট্ট ছেলে বা ক্লাস 7-8-এর ছেলে একটা বয়স্ক লোকের একটা রোল করছে, কী হয় সে রোলটাকে ভাবতে শুরু করে, সে ওই চরিত্রের মধ্যে ঢোকার চেষ্টা করে, সে জীবনটাকে দেখতে শেখে। এইটা হচ্ছে নাটকের সব থেকে বড় জিনিস। এটা উত্তম আরও ভালো বলবে কেন কি বাংলার যারা মানুষ তারা আরও বাংলা সাহিত্যের মানুষ অনেক ভালো বলবে। প্রত্যেকটা জিনিসের ভ্যালু আছে, রিহার্সালের তো আলাদা একটা পরিবেশ আছে, একটা মজা আছে। কিন্তু আমি বলছি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি এই জন্য দরকার, অ্যাজ এ হোল লাইফটাকে ছোটোবেলা থেকে বোঝানো, ক্যারেক্টার বিল্ডিং করা, এটাকেই শিক্ষা বলে। সেই শিক্ষাটা যদি হয় তাহলে বাচ্চা বড় হয়ে ভালো করবে। আর আপনি যদি প্রচুর পয়সা খরচা করে ছোটোবেলা থেকে খুব কষ্ট করে কোথাও রেখে বাচ্চাকে বড় করেন, সে হয়তো প্রচুর নাম্বার পেয়ে একটা বড় চাকরি করতে পারে, আমি লিখে রাখুন খাতায়, আমি সই করে দিচ্ছি যে সে একটা সময় বাদে আপনাকে আর দেখবে না, সে বড় জোর দুটো পয়সা পাঠিয়ে দেবে আপনাকে। তাহলে কী লাভ, কী শিক্ষা দেওয়া হলো? যদি বাচ্চা বাবা মাকে নাই দেখলো একটু, সেটাকে শিক্ষা বলে? নাম্বার পাওয়াটা আজকের যুগে একটা ফ্যাশন হয়ে গেছে, নাম্বার পাওয়াটা শিক্ষা নয়। নাম্বার পেতে হবে, নিশ্চয়ই পেতে হবে, সেটা অটোমেটিক্যালি হবে যার মধ্যে আছে। আমার বেলুড়ের অঙ্কের টিচার যিনি ছিলেন 2 বছরে একটাও অঙ্ক করাননি, ক্লাসে একটাও অঙ্ক করাননি, এমন গল্প করে যেতেন আমরা কি সব অঙ্কগুলো করে দেবো। সেই জন্য এটা দরকার। আর একটা কথা আমি যেহেতু পুজোর মধ্যে আমি যদি শুরু করবো, জাস্ট 2-3টে কথা শেয়ার করবো, সরি। সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে আমার একটা ছোট্ট অভিজ্ঞতা বলি। আমি ইংল্যান্ডে গিয়ে অনেকগুলো ইন্টারভিউ চাকরি পাচ্ছি না, তখন মেলেনি অ্যাটাক বলে একজন ওখানে মেম সাহেব ছিলেন ম্যানেজমেন্টের, খুব ভালো। আমি গেলাম, এরকম অসুবিধা, আমি ভালো ইংরেজি বলতে পারছি না বোধহয়, কেন আমি তো ইংলিশ মিডিয়ামে পড়িনি। বলো তুমি কটা ল্যাঙ্গুয়েজ জানো? আমি 4টে জানি। বলো কী কী? আমরা ইংরেজি জানি, বাংলা জানি, একটু হিন্দি জানি, সংস্কৃত জানি, একটু। বলে 4টে ল্যাঙ্গুয়েজ? বলো তো তুমি জানো যে ব্রিটিশরা কত % ব্রিটিশ ইংরাজি ছাড়া আর একটা ল্যাঙ্গুয়েজ জানে? বলো 0.4%। ইংরেজি ছাড়া একটা ল্যাঙ্গুয়েজে বলতে পারে। তো তোমার সাংঘাতিক লিঙ্গুইস্টিক ক্যাপাবিলিটি। আমি তাহলে আমার অ্যাকসেন্টটা ঠিক নেই। বলো কিসের অ্যাকসেন্ট? ইয়র্কশায়ারের অ্যাকসেন্ট লন্ডনের লোক শুনে হাসাহাসি করে, স্কটিশের অ্যাকসেন্ট লোকে বুঝতে পারে না, ওয়েলস বলে একটা জায়গা আছে সেখানকার ইংরেজি কিচ্ছু বোঝা যায় না, আমাদের বাংলাদেশের বাংলা ভাষা নেই। বলো ওরা যদি ইংরেজি বলে তোমার ইংরেজিতে হচ্ছে অনেক ভালো। সেদিন থেকে আমার দুটো জিনিস হলো, এমন কনফিডেন্স হয়ে গেল, তারপর থেকে আমি জীবনে কোনো দিন ইন্টারভিউ গেছি চাকরি পাইনি, এটা হয়নি। যদি 1000 ক্যান্ডিডেট থাকে, একটা পোস্ট থাকে, তাহলে চাকরিটা আমি নিয়ে আসবো, নাম্বার 1। নাম্বার 2, একটা লাভ হলো কি, আমার এটা অনেক দিনের একটা মনে রয়েছিল যে আমি এখানকার বাংলা বলি, একটা ভালো বাংলা, শুদ্ধ বাংলা বলে সবসময় বলতে হবে। তারপরে দেখলো ও বাবা তা তো না, ওখানে তো ইয়র্কশায়ারের লোকেরা ওদের সাথে বয়কট কী বলে, উইকিট টু উইকিট। ওখানকার ইয়র্কশায়ারের লোকগুলো ওদের ভাষায় কথা বলে, স্কটিশের ওরম ভাষায় কথা বলে। তাহলে অ্যাকসেন্ট নিয়ে ভাবার কোনো কারণ নেই। একটা মুর্শিদাবাদের লোক যে ভাষায় বাংলা বলতে একদম ঠিক আছে, সেটাও তার একটা এক্সট্রা ক্ষমতা, সেটা অন্য অ্যাকসেন্টে বাংলা বলতে পারে। সুতরাং অ্যাকসেন্ট শেখা এটা কোনো ব্যাপার না, চাইলে শেখা যায়। যে নাটক করতে পারে সে আরও ইজিলি শিখতে পারে, কিন্তু যেটা দরকার কন্টেন্ট। এটা হচ্ছে একটা কথা বলতে চাই। দ্বিতীয় কথা হচ্ছে, আমি জানি না ভবিষ্যতে আমরা তখন কেউ থাকবো কি না। আমি ইংল্যান্ডে গিয়ে দেখেছি বা অন্য প্রচুর দেশে গিয়ে দেখেছি, খুব ডেভেলপ কান্ট্রি যেগুলো, সেখানে না যারা খুব শিক্ষিত, খুব বড় লোক হচ্ছে যারা, কারা না যারা মাঠে কাজ করে। সেটা আমি বিশ্বাস করি একটা দিন যদি ভারতবর্ষ সত্যিকারের সভ্য হয়, আপনারা দেখে নেবেন যারা আপনারা মাঠে কাজ করেন, যারা জমি জায়গা আছে, আপনারা সব থেকে বেশি রিচ হবেন। এটাই নিয়ম। আজকে যারা গ্রাম থেকে শহরে যাচ্ছে, একটা সময় পারে, আমি জানি না সেটা কবে আসবে, আবার লোকে শহর থেকে গ্রামে ফিরবে, সত্যিকারের সভ্যতা যেদিন আসবে। কেন সত্যিকারের সভ্যতা হচ্ছে গ্রামের সভ্যতা, সেটা ফিরবে। আর দ্বিতীয় যেটা বলতে গিয়ে ভুলে গেলাম আমি যে একটা কথা, যে এই যে টোটাল ইকোনমিক্সটা চেঞ্জ হয়ে যাবে, এবং যেটা আমরা দেখছি সেটা একটু একটু ডাক্তারি ভাষায় বলতে ইলিউশন বলে আর কি, যেটা দেখছি সেটা ঠিক সেটা নয়। সত্যিকারের জিনিসটা অ্যাকচুয়ালি দেখানো উচিত। এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমি আর দুটো কথা বলে শেষ করব।
কখনো সবসময় ইতিবাচক কথা বলবেন, পজিটিভ কথা, পজিটিভ ওয়ে। আমি লাইফে পজিটিভ জিনিস ছাড়া কখনো নেগেটিভ জিনিসে বিশ্বাসী নই, ডিস্ট্রাকটিভ জিনিসে বিশ্বাসী নই, কোনো কিছু নষ্ট করা, ভাঙা, এসব আমি বিশ্বাসী নই। আমি গঠন করাতে বিশ্বাসী, সেটা বাচ্চাদের মধ্যে দেবেন। কেন কি এটা মানব সভ্যতার নিয়ম, গঠন করা। যেদিন আমরা গঠন ছেড়ে ধ্বংসের দিকে যাব, সেদিন মানুষ সমাজটা শেষ হয়ে যাবে। সেটাই ডিফারেন্স। বিভিন্ন অ্যানিমাল এসছে, তারা রাজ করেছে, ইতিহাস পড়লে জানা যায় তারা চলে গেছে। কেন কি তারা ধ্বংসের মধ্যে দিয়ে এসেছে। মানুষ হচ্ছে সংঘবদ্ধভাবে গঠনমূলক দিকে এগিয়ে দিচ্ছে, সেই জন্য মানব সভ্যতা এখনও চলছে। যতদিন চলার ততদিন চলবে, যেদিন ওটা ধ্বংসের পথে যাবে সেদিন চলে যাবে। সেই জন্য ভবিষ্যৎ প্রজন্মকে সবসময় আশার কথা, অপটিমিজমের কথা এটা বলা দরকার, নেগেটিভিজমের কথা নয়। পুজোর মধ্যে আমি আর দেরি করবো না, সবাই এই আমার এই ছোট্ট বক্তব্যটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি কারোর কোনো কাজে লাগে ভবিষ্যতে আমার এই ছোটো অল্প কথাগুলো, তাহলে নিজেকে ধন্য মনে করবো। থ্যাংক ইউ।